সারফেস টেনশন বা বাংলায় বলা হয় পৃষ্ঠটান, এটি বেসিক্যালি একটা লিকুইড জাতীয় সাবস্টেন্সের একটা প্রপার্টি, যে প্রপার্টির ফলে কোনো লিকুইডের ফ্রি সারফেস ইট অ্যাক্টস লাইক এ স্ট্রেচড মেমব্রেন। এমনকি তোমরা বাড়িতে এক্সপেরিমেন্ট করে দেখতেও পারো যে একটা ব্লেড, রেজার ব্লেড, যদি একদম স্থির জল আছে সেই জলের উপর তুমি ব্লেডটাকে আস্তে করে ভাসিয়ে দিলে তখন দেখা যাবে সেই ব্লেডটা ভেসে আছে জলের মধ্যে। তুমি এবার ব্লেডটিকে, অবশ্যই শুকনো ব্লেড হতে হবে, ড্রাই ব্লেড হতে হবে। তুমি এবার যদি ব্লেডটাকে একবার জলে ডুবিয়ে দাও, দেখবে ব্লেডটা ডুবে গেছে। জোর করে একটু জলদি জলে ডুবিয়ে দাও, দেখবে ব্লেডটা ডুবে গেছে। এবং ওই ভিজে ব্লেডটাকে তুলে আবার যদি ভাসাতে যাও, দেখবে আর ভাসছে না, যতক্ষণ না গা টোসা করছে। এরকম ভাবে খুব হালকা ছুঁচ, যেগুলো সূচ বলি আমরা, সেলাই করার জন্য ব্যবহার হয়, সেই জিনিসও ভাসানো যায়। ইট অ্যাক্টস লাইক এ স্ট্রেচ মেমব্রেন। এবং এর মেজারমেন্ট কিভাবে নেওয়া হয় না, ফোর্স পার ইউনিট লেন্থ অফ দ্য সারফেস। এবার সারফেসের লেন্থ, হোয়াট ইজ মিন বাই লেন্থ অফ দ্য সারফেস, আমরা একটু প্রথম থেকেই পরপর থেকে দেখে যাই এরকম। এই ধরো আমাদের টপিক আজকে সারফেস টেনশন। এইরকম একটা কন্টেনারের মধ্যে ধরো তুমি কোনো একটা লিকুইড নিয়েছো, ওয়াটারও নিতে পারো। সেই কন্টেনারের উপরটা যদি আমি উপর থেকে যদি দেখি, এই দিক থেকে চোখ লাগিয়ে যদি দেখি, তাহলে আমি কিরকম দেখবো না, আমি এরকম একটা সার্কেল দেখবো। এটা হচ্ছে টপ ভিউ। আমি এখানে একটা আর্বিট্রারি যে কোনো লেন্থ, যে কোনো জায়গায় একটা যে কোনো লেন্থ নিলাম। নেবার ফলে সেই লেন্থটা মনে করো এল, লেট দিস লেন্থ বি এল। এই যে লাইনটা, এই লাইনটা দুদিকে যে ফোর্স দ্বারা স্ট্রেচড হচ্ছে, অর্থাৎ এইদিকে এবং এইদিকে যে ফোর্স দ্বারা স্ট্রেচড হচ্ছে, সেই ফোর্সটা যদি এফ হয়, তাহলে সারফেস টেনশন এস হচ্ছে এফ বাই এল। এইটা গত ক্লাসে ইন্ট্রোডাকশনে এইটা আলোচনা করেছিলাম। এইভাবেই সারফেস টেনশনকে মাপা হয়। এবং এই ইউনিট কি হবে তাহলে, ইউনিট অফ সারফেস টেনশন হচ্ছে সিজিএস এর বেলায় হবে ডাইন সেন্টিমিটার ইনভার্স, আর এসআই এর বেলায় হবে নিউটন মিটার ইনভার্স। এই তো হবে। তো এবার আমরা নেক্সট যে জায়গাটায় আসবো, সারফেস টেনশন নিয়ে এত মাথা ঘামানোর দরকার। এমনকি আমাদের যে সোপ ফিল্ম হয়, সেই সোপ ফিল্মও কিন্তু তার যে সারফেসটা, সেটা তো একটা লিকুইড সারফেস। সেই লিকুইড সারফেসটা কিন্তু তার উপর সারফেস টেনশন কাজ করে। এবং ওয়ার্ক ডান বাই এ সারফেস টেনশন, সেটাও আমরা হিসেব করতে পারি কীভাবে, মানে সারফেসটা যে স্ট্রেচ হতে চাইছে, কীভাবে স্ট্রেচ হতে চাইছে, কতটা ওয়ার্ক ডান হলো, সেটা হিসেব করতে পারি। এরকমভাবে না, ধরা যাক আমরা একটা এইরকম শেপের একটা তার নিয়েছি। এটা একটা মেটাল ওয়্যার, যে মেটাল ওয়্যারটাকে এরকম ভাবে বেঁকানো হয়েছে। এইবার এই মেটাল ওয়্যারটা মধ্যে এইরকম লুপ করে আর একটা মেটাল ওয়্যার ঢোকানো আছে। এমনভাবেই ঢোকানো আছে যে এই লুপটা, এই যে দুটো রেলের মতো জিনিস, এই দুটো রেলের মধ্যে এরকম আপ ডাউন করতে পারে, আনাগোনা করতে পারে। তুমি এটাকে চাইলে টেনে বাইরের দিকে নিয়ে আসতে পারো, এবার চাইলে ভেতরের দিকেও নিয়ে যেতে পারো, অর্থাৎ দিস ইজ ফ্রি টু মুভ। এইবার আমি করবো কি, এইটাকে এই অবস্থায়
সাবান জল, সাবান জলের মধ্যে ডোবালেই ভালো হয়। সাবান জল বা আমরা এখন ডিটারজেন্ট ইউজ করি, ডিটারজেন্ট সলিউশন বা কোনো শ্যাম্পু গোলা জল তার মধ্যে ডোবাবো। ডুবিয়ে তুলে নিয়ে আসার পর দেখবো এখানে একটা ফিল্ম তৈরি হয়েছে, সোপ ফিল্ম। এই সারফেসটা একটা সোপ ফিল্ম তৈরি হয়েছে, এইটুকু অংশটা। এইবার আমরা যদি সেই অবস্থায় এই তারটাকে খুব ধীরে ধীরে টেনে ধরো এইরকম জায়গায় যদি নিয়ে আসি, এরকম জায়গায় যদি নিয়ে আসি, কতটা টানলাম না, এইখান থেকে এই অবধি টানলাম, এই ডিস্টেন্সটা মনে করো এক্স, এক্স পরিমাণ ড্র করেছি, এবং ড্র করবার জন্য আমার এক পরিমাণ ফোর্স অ্যাপ্লাই করতে হয়েছে। এক পরিমাণ ফোর্স অ্যাপ্লাই যে করেছি, তাহলে কার এগেনস্টে ফোর্সটা অ্যাপ্লাই করলাম আমি, না সারফেস টেনশনের এগেনস্টে। কারণ এখনো ফিল্মটা ছিঁড়ে যায়নি, ফিল্মটা আছে, ফিল্মটা জাস্ট এটা লম্বায় বেড়ে গেছে অনেকটা। লম্বায় যে বেড়ে গেল তার মানে আমার তো তার মানে আই হ্যাভ টু অ্যাপ্লাই সাম ফোর্স টু ইলংগেট দিস ফিল্ম। তাহলে সেই যে ফোর্সটা আমি অ্যাপ্লাই করলাম, এটা আমরা যেটা করছি সেটা হচ্ছে ওয়ার্ক ডান এগেনস্ট সারফেস টেনশন। কি হবে না, আমাদের ওয়ার্ক ডানের যে ফর্মুলা সেটা এফ ইন্টু এক্স, এই তো, এটাই তো শিখেছি আমরা। এইবার সারফেস টেনশন হচ্ছে এস ইকুয়াল টু এফ বাই এল, আমাদের যে পুরনো যে ফর্মুলা আমরা একটু আগে দেখেছি সেটা হচ্ছে এফ বাই এল। তাহলে একটা জিনিস ভাবো ভালো করে, এইখানে এক্স পরিমাণকে দৈর্ঘ্য বৃদ্ধি ঘটিয়েছি, তাহলে যে ফোর্সটা দিয়েছি সারফেস টেনশনের রেসপেক্টে যদি হিসেব করি, তাহলে এর বেলায় এফ বাই এক্স লিখবো, ইজ ইন এরিয়াটা হিসেবের মধ্যে নিয়ে আসি। এইটা হচ্ছে আমার যদি এল হয়, এল এক্স, দেখো ইনক্রিজ ইন এরিয়া হচ্ছে এল এক্স, কারণ এই প্যারামিটারটা আমরা এল নিয়েছি, এইটুকু এক্স নিয়েছি, তাহলে এতটা পরিমাণ এরিয়া বেড়েছে, সেটা ইনক্রিজ ইন এরিয়া হচ্ছে এল এক্স। আমরা আগেকার যে সারফেস টেনশনের যে রিলেশন, সেই রিলেশনটাই বজায় রাখবো, অর্থাৎ এফ বাই এল, অর্থাৎ এফ ফোর্স অ্যাক্টিং পার ইউনিট লেন্থ। ইউনিট লেন্থ কতটা না, এইটা লেন্থ আমরা কনসিডার করছি, কেন না এই যে ফ্রি ওয়্যার যেটা স্লাইড করছে, সেই ওয়্যারটা কতটা লেন্থকে টেনে নিয়ে আসছে, না এই এল লেন্থটাকে টেনে নিয়ে আসছে, তাহলে এই এফ ফোর্সটা তো গোটা লেন্থটার উপরই কার্যকর হচ্ছে। তাহলে এস ইকুয়াল টু এফ বাই এল যেমন আছে থাকলো। তাহলে ওয়ার্ক ডান এগেইনস্ট সারফেস টেনশন হচ্ছে এফ এক্স, ঠিকই। তাহলে ওয়ার্ক ডান এগেইনস্ট সারফেস টেনশন পার ইউনিট এরিয়া, পার ইউনিট এরিয়া, ইউনিট এরিয়াতে কতটা ওয়ার্ক ডান হলো সেটা যদি বার করতে হয়, তাহলে আমাকে এরিয়াটা দিয়ে ভাগ করে দিতে হবে। হোয়াট ইজ দ্য এরিয়া অফ দিস রিজিয়ন, এই রিজিয়নটার এরিয়া কত, এল এক্স। তাহলে এক্স এক্স ক্যান্সেলস আউট, তোমার পড়ে থাকে এইট বাই এল, দ্যাট ইজ ইকুয়াল টু এস। অর্থাৎ ওয়ার্ক ডান এগেইনস্ট সারফেস টেনশন পার ইউনিট এরিয়া, এইটাও কিন্তু নিউমেরিক্যালি ইকুয়াল টু দ্য সারফেস টেনশন ইটসেলফ। যদিও কিন্তু এটা ওয়ার্ক ডান এগেইনস্ট সারফেস টেনশন, এটা তার মানে ইউনিট, আর এটার ইউনিট, ওয়ার্ক ডানের ইউনিট কি হয়, এনার্জি ইউনিট, পার ইউনিট এরিয়া এনার্জি পার মিটার স্কোয়ার, এনার্জি ইউনিট যা হবে সেটাকে মিটার স্কোয়ার দিয়ে ভাগ করলে যা দাঁড়াবে, বা এল স্কোয়ার ডাইমেনশনালি ভাবলে এল স্কোয়ার দিয়ে ভাগ করলে যা দাঁড়াবে সেইটা। তো এবার ডাইমেনশনালি কিন্তু আলাদা, কিন্তু ম্যাগনিটিউড দুটো হচ্ছে সেম। এই হচ্ছে সারফেস টেনশনের এগেনস্টে ওয়ার্ক ডান। এবার দেখো আমরা অনেক সময় সেই মেলাতে বিক্রি করে এরকম শ্যাম্পু গোলা জল এরকমভাবে এরকম একটা রিং করা থাকে, ফু দিই, বাবলস তৈরি হয়। ওই যে বাবলসগুলো তৈরি হয়, ওখানেও কিন্তু অ্যাকচুয়ালি তোমার এই কাজটাই
করা হয়, অর্থাৎ তুমি যখন ফুটা দিচ্ছ তখন সারফেস এরিয়াটা হঠাৎ করে বেড়ে যাচ্ছে। প্রথমত ধরো ওই যে আংটাটায় বাবলটা তৈরি হয়েছিল, বাবল বলবো না, এরকম একটা ফিল্ম তৈরি হয়েছিল, সেই ফিল্মটায় ফু দিচ্ছ, ফিল্মটা এরকমভাবে ফুলে গিয়ে এরকম একটা স্ফিয়ার তৈরি করছে। তাহলে ন্যাচারালি তোমার সারফেস টেনশনের ক্ষেত্রে তার মানে ওখানেও তোমাকে ওয়ার্ক ডান এগেইনস্ট সারফেস টেনশন করতে হচ্ছে। এখানে আমি একটা কথা ইচ্ছে করে বলিনি প্রথমে, এখন বলবো। আচ্ছা, এই যে ফিল্মটা তৈরি হয়েছিল, এই ফিল্মটার কটা সারফেস? দুটো সারফেস। আমি তোমার দিক থেকে যদি দেখি, একটা টু ডাইমেনশনাল ছবি যদি ভাবি, এদিক থেকে দেখলে একটা সারফেস, পিছন দিক থেকে দেখলে আর একটা সারফেস, তাই তো? তাহলে অ্যাকচুয়ালি ইনক্রিজিং এরিয়া, দুটো সারফেসের এরিয়াই তো বাড়ছে। এই যে এরিয়াটা বাড়লো এইখানটা, এটা এদিকটাও যেমন বেড়েছে, পিছন দিকটাও তো তেমন বেড়েছে। ফ্রি সারফেস অফ এ লিকুইড এর উপর সারফেস টেনশন কাজ করে বলেছি। তাহলে ফ্রি সারফেস কটা? দুটো। তাহলে অ্যাকচুয়ালি হওয়া উচিত 2Lx, 2 দিয়ে মাল্টিপ্লাই করা উচিত। তাহলে 2 দিয়ে যদি মাল্টিপ্লাই করা উচিত বলে মনে হয়, তাহলে ওয়ার্ক ডান এগেইনস্ট সারফেস টেনশন পার ইউনিট এরিয়া, সেখানেও তাহলে এইখানে আমার হিসেবটা হওয়া উচিত তাহলে 2Lx। আর এর বেলাতেও এই যে আমি প্রথমে যেটা হিসাব করছিলাম, এই যে s equal to f by l, সেটা তো একটা সারফেসের জন্য ট্রু। তাহলে একটা সারফেসের জন্য s equal to 2f by l, তাহলে আরেকটা সারফেসের জন্য নিশ্চয়ই আরেকটা f by l কাজ করছে। তাহলে মোট কতটা f by l কাজ করছে? না, মোট f by l কাজ করছে হচ্ছে 2f by l। তাহলে এই ভ্যালুটা যদি আমি এখানে বসিয়ে দিই, একটা সারফেসের জন্য f by l আমরা অলরেডি শিখেছি। দুটো সারফেসের জন্য কি হবে না, দুটো সারফেসের জন্য আমি তো সেই এফ ফোর্সই দিচ্ছি, আমি তো এই এফ ফোর্সটা এই সারফেসের জন্য দিয়েছি বা এই পেছনের সারফেসের জন্য দিয়েছি, আলাদা করে তো বলে দিইনি। তাহলে আলাদা করে যেহেতু বলে দিচ্ছি না, তার মানে আমি এই সারফেসের জন্য একটা এল কনসিডার করছি, পরের সারফেসের জন্য আরেকটা এল কনসিডার করছি। তার মানে আমার অ্যাকচুয়ালি এইখানে দেয়ার শুড বি অ্যানাদার এল হিয়ার, অর্থাৎ আমি যে নেট লেন্থটাকে টেনে বাড়াচ্ছি সেটা আসলে কিন্তু 2L, L for this surface and another L for the surface behind it। তার মানে আমার এই ফর্মটা দাঁড়াবে f by 2L। এই জায়গাটাই আমার একটুখানি গোলমাল হয়ে যাচ্ছিল। তাহলে এই ফর্মটা তাহলে f by 2L যেমন আছে থাক, তাহলে is equal to s, টা এসি থাকবে, s পাল্টাবে। দেখো এবার বোঝাতে পেরেছি গোলমালটা কোথায় হচ্ছিল। সেটা এখানে লিখতে গিয়ে 12 করে নিয়েছিলাম, ভুল করে 12 করে নিয়েছিলাম এই কারণেই, অ্যাজ ইফ তখন মনে হচ্ছিল যে এই সারফেসে এফ ফোর্স কাজ করছে, পিছনের সারফেসে আলাদা করে এফ ফোর্স কাজ করছে, তাহলে তো 2F ফোর্স কাজ করবে। তা তো নয়, আমি যখন টেনে বাড়িয়েছি এফ ফোর্স দিয়েই বাড়িয়েছি। ওই সোপ ফিল্মটা তো একটাই তৈরি হবে, তাহলে আমি দুটো সারফেস তো ধরবো কেন? দুটো সারফেস, কারণ সোপ ফিল্ম তার মানে একটা তো আসলে ওটা লিকুইড লেয়ার, তাহলে লিকুইড লেয়ারের দুদিকেই তো এয়ার আছে, দুদিকেই যদি এয়ার থাকে তাহলে দুটো সারফেস হলো না। হ্যাঁ স্যার। তুমি একটা বালতিতে বা একটা মগে যদি জল নাও, তাহলে সেই জলটার একটাই সারফেস হবে, তার দুটো সারফেস হবে না, কারণ কন্টেনারের গায়ে যে সারফেসটা আছে সেটা নিয়ে আমরা কনসিডার করছি না, আমরা যেটা যে সারফেসটা এয়ারের কন্ট্যাক্ট আছে সেটা কনসিডার করছি। তাহলে সোপ ফিল্মের বেলায় কটা সারফেস? দুটো সারফেস। বাবলের বেলায় কটা সারফেস? দুটো সারফেস। বাবলের একটা ইনসাইড সারফেস, একটা আউটসাইড সারফেস। বুঝতে পারা গেল? হ্যাঁ স্যার। বেশ, মুছে দিলাম। এই সারফেস টেনশনের সাহায্যে অনেকগুলো ঘটনা আমরা লক্ষ্য করতে পারি, মানে লক্ষ্য করি আর কি। এবার প্রশ্ন হচ্ছে যে সারফেস টেনশনের উৎসটা কি সেটা একটু আলোচনা করি, যদিও ক্লাস 9-এ ছিল, 9-এ আলোচনাও করেছিলাম, তা আরেকবার নতুন করে আলোচনা করি। সেটা হচ্ছে যে ধরো যখন একটা লিকুইড একটা কন্টেনারের মধ্যে থাকে, সেই লিকুইড মলিকিউলস গুলো ধরো এরকম ভাবে পাশাপাশি আছে। আমি আমাদের জাস্ট ফর দ্য সেক অফ আওয়ার কনভিনিয়েন্স আমি একটু মলিকিউলস গুলোকে বড় বড় করেই আঁকছি, এরকম ভাবে আছে। এইবার এরকম আছে, আমি এই এই অংশটাকে ম্যাগনিফাই করার চেষ্টা করছি।
এখানে আরেকটা লেয়ার করে দিলে ভালো হতো। এই অংশটাকে ম্যাগনিফাই করার চেষ্টা করছি। এখানে মোট 9টা মলিকিউল আছে। এই 1 2 3, তারপরে 4 5 6 7 8 9। দেখো প্রত্যেকটা মলিকিউলকে অ্যাট্রাক্ট করে। সেই একই ধরনের যদি মলিকিউল হয় সেই অ্যাট্রাকশনটাকে বলা হয় কোয়েসিভ ফোর্স। আর যদি ডিফারেন্ট টাইপের মলিকিউল পরস্পরকে অ্যাট্রাক্ট করে সেই অ্যাট্রাকশনটাকে বলা হয় অ্যাডিসিভ ফোর্স। যেরকম চকের গুঁড়ো ব্ল্যাকবোর্ডের গায়ে আটকে থাকে, সেখানে ব্ল্যাকবোর্ডের দেওয়ালটা যে মলিকিউল দিয়ে তৈরি আর চকটা যে মলিকিউল দিয়ে তৈরি, দে আর ডিফারেন্ট থিংস, তাহলে সেখানে অ্যাডিসিভ ফোর্স কাজ করছে। আর জলের সঙ্গে জলের মলিকিউল আটকে থাকে যেটা, সেটা তাহলে ওদের মধ্যে কোয়েসিভ ফোর্স কাজ করছে। এই মাঝের যে মলিকিউলটা আছে সেই মলিকিউলটা দেখো, ইট ইজ ইকুয়ালি অ্যাট্রাক্টেড অন অল সাইডস বাই কোয়েসিভ ফোর্সেস। তাহলে এর কোনো দিকে নড়বার ক্ষমতা নেই, এর কোনো দিকে যাবার ক্ষমতা নেই, আর প্রত্যেকটা ফোর্সকে ব্যালেন্স করে দিচ্ছে। দিস ইজ ট্রু ফর অল মলিকিউলস ইনসাইড দ্য লিকুইড। এবার যে মলিকিউলটা একদম সারফেসে আছে, আমি এবার এই দাগটা মুছে দিলাম, যে মলিকিউলটা একদম সারফেসে আছে এই ধরো মুছে দিলাম। এবার যে মলিকিউলটা একদম সারফেসে আছে তার বেলায় কি হবে? তার বেলায় ধরা যাক এদিকে টানছে, এদিকে টানছে, এদিকে টানছে, এদিকে টানছে, এদিকে টানছে, বাট দেয়ার ইজ নো ফোর্স অ্যাকচুয়ালি। দেখো এই ফোর্সটা একে ব্যালেন্স করছে, ঠিক আছে। এই ফোর্সের একটা কম্পোনেন্ট তলার দিকে কাজ করছে, একটা কম্পোনেন্ট এদিকে কাজ করছে, এদিকে যে কম্পোনেন্টটা কাজ করছে সেটা আবার এই ফোর্সের এদিকে কম্পোনেন্ট দ্বারা ব্যালেন্সড হয়ে যাচ্ছে। কিন্তু দেয়ার ইজ এ কম্পোনেন্ট অফ দিস ফোর্স অ্যালং দিস ডিরেকশন, দেয়ার ইজ অলসো এ কম্পোনেন্ট অফ দিস ফোর্স অ্যালং দিস ডিরেকশন, প্লাস এই ফোর্সটা তো আছে। তাহলে আলটিমেটলি দিস মলিকিউল উইল এক্সপেরিয়েন্স এ ফোর্স ডাউনওয়ার্ডস। অর্থাৎ তার মানে এই সবসময় নিচে যাওয়ার চেষ্টা করবে, কিন্তু নিচে যাওয়ার তো জায়গা নেই, অলরেডি তো এখানে আরো মলিকিউল বসে আছে, নিচে যাবে কি করে? যাওয়ার কোনো সম্ভব না। তাহলে যাওয়া যদি সম্ভব না হয়, তার মানে দ্য মলিকিউলস উইল অলওয়েজ ট্রাই টু কন্ট্রাক্ট, এবং সেইভাবে সেই জন্য সারফেসটা ছোট হতে চায় বলেই কিন্তু এই সারফেস টেনশনটা কাজ করে। এবং তোমরা যে ক্লাস 9-এই দেখে এসছো যে কিছু লিকুইড আছে যারা ওই মেনিসকাসগুলো যদি দেখি লিকুইডের পাত্রের মধ্যে, কন্টেনারের মধ্যে, কিছু লিকুইডের মেনিসকাসগুলো হচ্ছে কনকেভ, কিছু লিকুইডের মেনিসকাসগুলো কনভেক্স। একটা নলের মধ্যে, সরু নলের মধ্যে যদি তুমি জল ভরো, দেখবে জলটা এইরকম হয়ে আছে, সরু নলে ভালো বোঝা যায়। আর যদি মার্কেডি ভরো, দেখবে এটা এইরকম হয়ে আছে মেনিসকাসটা। এটা হচ্ছে H2O আর এটা হচ্ছে Hg। মেনিসকাসটা এই বেলায় কনকেভ আর এই বেলায় এটা কনভেক্স। এর কারণ কি? এবং দেখবে যদি সুযোগ হয় দেখা, আমরা জলের বেলায় দেখেছো সকলেই যে জল যদি একটা কন্টেনারে রাখা হয়, আমরা যতই জলটাকে ঢেলে দিই তা সত্ত্বেও কিন্তু কন্টেনারের গায়ে খানিকটা জল লেগে থাকে। আমি একদম ঝাঁকিয়ে পুরোপুরি কিন্তু জলটাকে ফেলতে পারি না, উই হ্যাভ টু ওয়েট টু ড্রাই এটা, অথবা আমাকে কাপড় দিয়ে মুছতে হবে। আর যদি মার্কারি হয় তাহলে কিন্তু একটা কন্টেনার থেকে আমরা আরেকটা কন্টেনারে খুব ইজিলি আমরা পোর করতে পারবো, ঢালতে পারবো। একটুও মার্কারি বা একটুও পারদ কিন্তু লেগে থাকবে না কাছের গায়ে। Why this happens? এইটার কারণ হচ্ছে এই অ্যাডহেসিভ ফোর্স আর কোহেসিভ ফোর্সের খেলা। অর্থাৎ এইখানে জলের যে মলিকিউলগুলো আছে, ওয়াটারের যে মলিকিউলগুলো আছে, তাদের মধ্যে যে কোহেসিভ ফোর্স, তার থেকে এই ওয়াটার মলিকিউল এবং গ্লাস মলিকিউলের মধ্যে যে অ্যাডহেসিভ ফোর্স সেটা বেশি। ফলে সেই ফোর্সটা বেশি কার্যকর কোথায় হয়ে যায়?
না টুয়ার্ডস দ্য পেরিফেরি। তার মানে অর্থাৎ ধারে যে মলিকুল, অর্থাৎ আমি যদি একটা কন্টেনারে জল আছে এইভাবে যদি আঁকি, এদিকে ধরো পাত্রটা এত বড় করে আছে, এই যে মলিকুলগুলো আছে, এই মলিকুলগুলো এই এটা তো গ্লাস ওয়াল, এই এটা ধরো কন্টেনারের ওয়ালটাকে আমি মোটা করে আঁকলাম, সেই মলিকুলগুলো এর কিন্তু এই মলিকুলগুলোকে বেশি জোরে টানছে। অর্থাৎ যদি না টানতো, প্রথমে একদম প্লেন করে আঁকি, প্রথমে ধরো এরকম প্লেন ছিল, এ এবার একে টানছে, এ এবার একে টানছে, এ এবার একে টানছে, তাহলে এই অ্যাডহেসিভ ফোর্সটা যদি স্ট্রং হয়, তাহলে এই মলিকুলগুলো কি করবে, তাদের মধ্যে কোহেসিভ ফোর্সটা তো আলগা, এ তখন একটু উঠে যাবে, এও তখন একটু উঠে যাবে, এবং এই উঠে যাওয়ার ঘটনাটা কেবলমাত্র এই কন্টেনারের যে ওয়াল, দেওয়ালের কাছাকাছি জায়গাতেই ঘটবে, মাঝখানটায় ঘটবে না। সো দ্য সাইডস রাইজ আপ, কিন্তু মাঝখানটা কিন্তু প্লেনই থাকে। এবং সরু টিউবের ক্ষেত্রে তাই জন্য কনকেভনেসটা যেটা বোঝা যায়, চওড়া জায়গায় কিন্তু কনকেভনেসটা বোঝা যায় না, চওড়া জায়গায় এরকম টাইপের লাগে। মার্কারি বেলাটিভ উল্টো ঘটনা ঘটে। মার্কারির ক্ষেত্রে অ্যাকচুয়ালি তোমার অ্যাডহেসিভ ফোর্সের থেকে কোহেসিভ ফোর্সটা বেশি। অ্যাডহেসিভ ফোর্সের থেকে কোহেসিভ ফোর্সটা বেশি হওয়ার জন্য মার্কারি মলিকুলস নিজেদের মধ্যে দেখবে, কোনোদিন যদি থার্মোমিটার ভেঙে ফেলো বা ইত্যাদি, মার্কারি যদি এক ফোঁটা কোথাও পড়ে, সেই ফোঁটাটা দেখবে সঙ্গে সঙ্গে স্ফিয়ার বা স্পেরিক্যাল শেপ গঠন করে। তার মানে কি, মার্কারির মলিকুলগুলোর মধ্যে, মার্কারি অ্যাটমগুলোর মধ্যে কোহেসিভ ফোর্সটা এতটাই বেশি, তারা সবসময় কাছাকাছি এসে সবচেয়ে যে শেপে থাকলে তাদের কোহেসিভ ফোর্সটা কাউন্টার করতে সুবিধা, সেই শেপটা তারা অ্যাটেন্ড করে। সেটা কি শেপ না স্ফেরিক্যাল শেপ। একটা স্ফিয়ারের ক্ষেত্রে সবচেয়ে সারফেস এরিয়া কম, তো দেখবে খেয়াল করে, যদি আমরা একই ভলিউমের স্ফিয়ার, কিউব ইত্যাদি বিভিন্ন রকম জিওমেট্রিক শেপের বডি নিই, তার মধ্যে একমাত্র স্ফিয়ারের সারফেস এরিয়া সবচেয়ে কম হয়। সো দ্য মার্কারি ড্রপলেটস উইল ট্রাই টু ফর্ম এ স্ফিয়ার, এবং স্ফিয়ারেরই একটা পার্ট হচ্ছে এইটা, স্ফিয়ারেরই একটা পার্ট হচ্ছে দিস। তাহলে এই জায়গাটা হচ্ছে কনভেক্স আর এই জায়গাটা হচ্ছে কনকেভ। এবার আমি যদি এইখান থেকে একটা ট্যানজেন্ট ড্র করি আর এখান থেকে একটা ট্যানজেন্ট ড্র করি অ্যালং দ্য ফ্রি সারফেস, তাহলে এই যে অ্যাঙ্গেলটা তৈরি হয়, এই অ্যাঙ্গেলটাকে থিটা দিয়ে ডিনোট করা হয়। সরি, এটা এদিকে দেব না, ভুল করলাম, এটা এদিকে দিতে হবে। অর্থাৎ আমি অ্যাঙ্গেলটা কিন্তু লিকুইডের ভেতরে নেব, এই থিটাটাকে বলা হয় অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্ট। অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্ট, এই অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্টটা কি না, অর্থাৎ এই যে কার্ভনেসটা হয়েছে, এই কার্ভনেসটা কতটা তার একটা মেজারমেন্ট, এটা হচ্ছে অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্ট। এবং H2O এর বেলায় ফর H2O বুঝতেই পারছো, থিটা হচ্ছে অ্যাকিউট অ্যাঙ্গেল, সূক্ষ্মকোণ, আর ফর Hg থিটা হচ্ছে অবটিউস অ্যাঙ্গেল, স্থূলকোণ। বুঝতেই পারছো ছবি দেখে। তা এই যে ঘটনাটা ঘটে, এই ঘটনাটাকে কাজে লাগিয়ে আমরা একটা থিওরি পড়ব, সেটাকে বলা হয় ক্যাপিলারি রাইজ। ক্যাপিলারি রাইজ বাই দ্য ফোর্স অফ সারফেস টেনশন। ক্যাপিলারি রাইজ বলতে ক্যাপিলারি টিউবের মধ্যে আমরা এমন একটা লিকুইড নেব যে লিকুইড সেই মেটেরিয়ালের সারফেসটাকে ভিজিয়ে দেয়, সেরকম মেটেরিয়াল নেবো, অর্থাৎ জল, তেল, কোনো এরকম লিকুইড নেব। জল নিলে খুব প্রমিনেন্ট বোঝা যায়, নেবার পর দেখবো অটোমেটিক্যালি ওই নল বেয়ে জল খানিকটা উঠে গেছে। কিরকম, একটু ছবি আঁকতে তাহলে ক্লিয়ার হবে। Capillary rise by the force of surface tension. এই তো এবার এই ক্যাপিলারি রাইজ বাই দ্য ফোর্স অফ সারফেস টেনশনের ক্ষেত্রে ক্যাপিলারি রাইজ করবে, ক্যাপিলারি টিউব হচ্ছে খুব সরু টিউবকে ক্যাপিলারি টিউব বলা হয়। জেনারেলি কিনতেও পাওয়া যায়, আর তাছাড়া তৈরি করা যায়। আমরা যেমন
অনার্স লেভেলে উই লার্ন হাউ টু ম্যানুফ্যাকচার এ ক্যাপিলারি টিউব। এমনি যেরকম গ্লাস টিউব হয় সেই গ্লাস টিউবই আমাদের দেওয়া হতো। সেই গ্লাস টিউব প্রথমে বার্নারে অনেকক্ষণ ধরে গরম করতে হতো একটা জায়গা, একটা ধরো এরকম লম্বা টিউব, সেই লম্বা টিউবটাকে এরকমভাবে ধরে আরও লম্বা, মানে নাহলে হাতে গরম লাগবে, এরকম এতটা লম্বা টিউব সেই মাঝখানটায় বার্নারের মধ্যে ধরে মাঝখানটা গরম করা হতো, এবং গরম করতে করতে রেড হট হয়ে যেত, এবং সেই সময় এতটাই গরম হয়ে যেত যে কাঁচটা দেখবে একটা প্লাস্টিক বিহেভিয়ার দেখাতো, অর্থাৎ নরম হয়ে যেত। সেই অবস্থায়, ওই নরম অবস্থায় যদি দুটো এন্ড ধরে এইভাবে টেনে দেওয়া হতো, তাহলে ওই মাঝের যে অংশটা সেটা সরু হয়ে যেত। সরু হয়ে এবার আগুন থেকে যখন সরিয়ে নিয়ে আসা হতো, সঙ্গে সঙ্গে ওটা ঠান্ডা হয়ে কুল হয়ে গেলেই হার্ডেন্ড হয়ে যেত। সরু হয়ে যাওয়ার পর সেই যে মাঝখানে যে সরু অংশটা, সেটি হচ্ছে আমাদের ক্যাপিলারি টিউব। এবং বুঝতেই পারছো, হাতের টানে বড় করা, হাতের টানে যখন বড় করা হয় তখন এক একটা এক এক রকম থিকনেসে বা ডায়ামিটারের টিউব হবে, কারণ হাতের টান তো সবসময় সমান হওয়া সম্ভব নয়। তা আমি এখানে তোমাদের ম্যাগনিফাইড ভিউতে দেখাচ্ছি। ধরো এরকম একটা মোটা টিউব করেছি, একটা তার থেকে একটু সরু, একটা তার থেকে আরো সরু, এই হচ্ছে তিনটে টিউব আছে। একটা ডায়ামিটার তুলনামূলকভাবে মোটা, এগুলো সবগুলো সরু টিউব, তারই মধ্যে কম্পারেটিভলি দিস ইজ থিকার, দিস ইজ মিডিয়াম, অ্যান্ড দিস ইজ দ্য থিনেস্ট। এইবার আমি একটা পাত্রে জল নিয়েছি, জল নেবার পর জলটা জাস্ট এখানে ঠেকিয়েছি, জাস্ট টাচ করিয়েছি, জাস্ট। তাহলে আমাদের সমুচ্চশীলতা ধর্ম জলের, বা যেটাকে বলা হয় লিকুইড ফাইন্ড ইটস ওন লেভেল, সেই অনুযায়ী জলটা এইখানেই থাকার কথা ছিল, এটাও এখানে থাকার কথা ছিল, এটাও এখানে থাকার কথা ছিল, এই থাকা উচিত ছিল। আমরা তো জাস্ট, এটা তো দুটো এন্ডই ফাঁকা, ফ্রি এন্ডে আমরা এখানে টাচ করেছি, এই এন্ডটাও ফাঁকা। টু আওয়ার আটার সারপ্রাইজ উইল নোটিস দ্যাট দ্য ওয়াটার ডাজন্ট রিমেন হিয়ার। কি হয় না, দেখা যাবে এর বেলায় জলটা এরকম উঠে গেছে, এর বেলায় জলটা এরকম উঠে গেছে, এর বেলায় জলটা এরকম উঠে গেছে। এবং মজাটা হচ্ছে, যেটা সবচেয়ে সরু ন্যারো টিউব, সেই ন্যারো টিউবের ক্ষেত্রে ওয়াটার লেভেলের রাইজটা সবচেয়ে বেশি পরিমাণে হয়েছে। এই ঘটনাটা কিন্তু লক্ষ্য করা যায়, এবং এই ঘটনাটাকেই বলা হয় ক্যাপিলারি রাইজ। অর্থাৎ সহজ ভাষায় বলতে গেলে সমুচ্চশীলতা ধর্ম বা লিকুইড ফাইন্ড ইটস ওন লেভেল, এই যে প্রপার্টিটা, এটাকে ভায়োলেট করছে বলে আপাতভাবে মনে হয়। এবং আমাদের যে সাধারণ যে কমন সেন্স, সেই কমন সেন্সের এগেনস্ট গ্র্যাভিটি এটা উঠে চলে যাচ্ছে অতটা উঁচুতে। এই ঘটনাটা কেন ঘটছে সেটা আমরা এবার এক্সপ্লেন করবো, এবং অবভিয়াসলি এর পিছনে দায়ী যে ফোর্সটা, সেটা হচ্ছে ফোর্স অফ সারফেস টেনশন। তো ব্যাপার হচ্ছে যে আমরা এবার কি করে এতটা উঠছে, এবার সেটা একটু দেখি। ধরা যাক কোথাও যদি বুঝতে না পারো আমাকে কিন্তু বলবে, হ্যাঁ, কারণ আমি তো ধরো নিজের মতো করে বলে যাচ্ছি। ওই ক্যাপিলারি টিউবটাই আমি এতটা ম্যাগনিফাই করে আঁকলাম প্রয়োজন আছে বলে। ধরা যাক এইটা হচ্ছে একটা হেমিস্ফেরিক্যাল সারফেস, জল ভরেছ, জলই ধরছে আমাদের আলোচনাতে সুবিধা হবে। হেমিস্ফেরিক্যাল সারফেস তৈরি হয়েছে, এবং কতটা উঠেছে জলটা, না জলটা উঠেছে, আমি যদি লোয়ার মেনিসকাসটা ধরে হিসাব করি, তাহলে জলটা এই ধরো এইখানে একটা পাত্র রাখা আছে, এই পাত্রের মধ্যে জল আছে, এই লেভেলটা হচ্ছে এইচ, এই এইচ পরিমাণ উঠেছে। থাকার কথা ছিল এই লেভেলেই জলটা, এইচ পরিমাণ জলটা উঠেছে। এইবার এই এইচ পরিমাণ আসলে তার মানে দিস ইজ, এই যে তার মানে এতটা পরিমাণ ভলিউমের জল উঠেছে, এই ভলিউমটা কত, এই ভলিউমটা যদি আমার, এর রেডিয়াস যদি আমার দেওয়া থাকে, দিস ইজ লেট দিস বি আর, এর রেডিয়াস যদি আর হয়, তাহলে এই এরিয়াটা কত, পাই আর স্কোয়ার।
এর হাইট হচ্ছে h, তাহলে ভলিউম অফ ওয়াটার raised against gravity সেটা হচ্ছে পাই আর স্কোয়ার এইচ। আশা করি এটা নিয়ে কোনো প্রশ্ন করবে না। এটা একটা সিলিন্ডার মনে মনে ভাবো, অর্থাৎ এরিয়া অফ দ্য বেস ইন্টু হাইট, এতটা ভলিউম অফ ওয়াটার রেস করেছে। ভলিউম অফ ওয়াটার না বলে আমরা জেনারেলাইজ করি এটাকে লিকুইড বলি। স্যার হ্যাঁ বলো। স্যার ওয়াটারের শেপটাকে সিলিন্ডার ধরা হচ্ছে? হ্যাঁ, কারণ আমি তো পাইপ নিয়েছি, টিউব নিয়েছি। অ্যাকচুয়ালি যদি আমি হ্যাঁ এটাকে স্যার। ছবিটা 3 ডাইমেনশনাল ছবি আঁকতাম, তাহলে এরকম দেখাতে না, এরকম টাইপের দেখাতো। এই এরকম দেখো, এই জায়গাটা একটা হেমিস্ফিয়ার হয়ে আছে, বুঝতে পারছো? মাঝখানটা নিচু, ধারগুলো হ্যাঁ স্যার। উঁচু, তাহলে এটা একটা সিলিন্ডার। তাহলে এবার মাস অফ লিকুইড, মাস অফ লিকুইড রেস্ট এগেইনস্ট গ্র্যাভিটি হচ্ছে তাহলে পাই আর স্কোয়ার এইচ ইন্টু হলো রো। রো হচ্ছে ডেন্সিটি অফ দ্য লিকুইড, তাহলে ভলিউমকে ডেন্সিটি দিয়ে গুণ করলে আমরা মাস পাই। আর ওয়েট অফ লিকুইড রেস্ট এগেইনস্ট গ্র্যাভিটি সেটা কি হবে? পাই আর স্কোয়ার এইচ রো ইন্টু জি, অ্যাক্সেলারেশন ইন্টু গ্র্যাভিটি দিয়ে মাল্টিপ্লাই করলে আমরা ওয়েট পাই। তাহলে এই ওয়েটটা উঠে গেছে, এই পরিমাণ ওয়েটে আপনারই উঠবে না। সো দেয়ার ইজ সাম ফোর্স হু ইজ ব্যালেন্সিং দিস ওয়েট, সেই কারণে এই ওয়েটটা এতটা উঠে গেছে। এবার কি সেই ফোর্স, বা সেই ফোর্সটা কিভাবে কাজ করছে সেটা একটু হিসেব করে দেখি। সেইটার জন্য আমি একটা কাজ করি, আমি এই জায়গাটুকু, এই অংশটুকু আমি একটু ম্যাগনিফাই করে আঁকার বা বোঝার চেষ্টা করছি। 3 ডাইমেনশনাল ছবি আঁকছি, দেখো। এইটা হচ্ছে ফ্রি সারফেসটা, এটা 2D ভিউ আর এটা 3D ভিউ, আপত্তি নেই। তাহলে এবার ফোর্স অফ সারফেস টেনশন কাজ করছে কোন জায়গায়? না, সেটা কাজ করছে along the surface। এই যে ছবিটা এঁকেছি, এই ছবিটা এবার জাস্ট রিয়েলাইজ করার চেষ্টা করো। অর্থাৎ এই যে সার্কামফারেন্সটা, এই যে পেরিফেরি অফ দ্য সার্কেল, ইট ইজ ইন কন্ট্যাক্ট উইথ দ্য পাইপ অফ দ্য ওয়াল অফ দ্য পাইপ। তাহলে তখন এই যে তোমার সারফেসটা থেকে আছে, সেই সারফেসটা উপরের দিকে ফোর্স অফ সারফেস টেনশন, যে কারণে এই যে কার্ভেচারটা তৈরি হয়, অ্যাডহেসিভ ফোর্সটা কোন দিকে তাকে টানবে? উপরের দিকে টানবে। এই যে উপরের দিকে টানছে, উপরের দিকে কেবলমাত্র কিন্তু এই সার্কামফারেন্স বরাবরই টানবে। কিন্তু মজাটা হচ্ছে এই ফোর্সটা ন্যাচারালি এই যে অ্যাঙ্গেলটা, এটা অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্ট থিটা, কারণ আমি অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্ট এইটাকে থিটা বলেছিলাম তো আমি যখন সেই অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্টের ছবি এঁকেছিলাম। তাহলে অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্টে যদি থিটা হয়, তাহলে ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল পিছনের দিকে এটাও থিটা। তাহলে ইফ দিস বি থিটা, তাহলে আলটিমেটলি এইটার একটা কম্পোনেন্ট এইদিকে কাজ করছে, এইটার একটা কম্পোনেন্ট এইদিকে কাজ করছে। এই কম্পোনেন্টটা কি? এই কম্পোনেন্টটা হচ্ছে এস কস থিটা, আর এই কম্পোনেন্ট হচ্ছে এস সাইন থিটা। তাহলে এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা। এস এর দুটো এস কে আমি এস একদম, এস ডাজ নট অ্যাক্ট অ্যাকচুয়ালি along the line of the container, line of the wall। এটা যেহেতু অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্টটা থিটা, থিটা 0 ডিগ্রি হলে লাইন ধরে কাজ করবে, সেটা নিয়ে আমার প্রবলেমের কিছু নেই। কিন্তু আমরা জেনারেল এক্সপ্রেশন বার করছি, তাই জন্য ধরে নিচ্ছি থিটা অ্যাঙ্গেলে অ্যাডহেসিভ ফোর্সটা কাজ করছে, সেটাই আমাদের ফোর্স অফ সারফেস টেনশন। ফলে কারণ অ্যাডহেসিভ ফোর্সটাই সারফেস টেনশনটাকে টেনে ব্যালেন্স করছে,
সেই জন্যই আমাদের এটাকে এস ধরতে পেরেছি। তাহলে এর এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, এটা থিটা, তাহলে আপওয়ার্ড ফোর্স হচ্ছে এস কস থিটা অ্যান্ড হরিজন্টাল ফোর্স হচ্ছে এস সাইন থিটা। এই অবধি ক্লিয়ার? যদি এই জায়গায় প্রশ্ন থাকে বলে দাও। ক্লিয়ার তো? হ্যাঁ স্যার। তাহলে স্যার আরেকবার বলুন, মানে কেটে কেটে যাচ্ছিল। এই জায়গাটা হচ্ছে অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্ট তো থিটা, তাহলে এর ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল এই উপর দিকটা থিটা হবে। তাহলে এস দ্য ফোর্স অফ সারফেস টেনশন এস acts at an angle theta with the vertical line। তাহলে ভার্টিক্যাল লাইনের সঙ্গে যদি এটা থিটা অ্যাঙ্গেল হেলে থাকে, তাহলে এর এই ভার্টিক্যাল কম্পোনেন্টটা cos থিটা হবে আর হরিজন্টাল কম্পোনেন্টটা s sin থিটা হবে। এই অবধি ক্লিয়ার কিনা বল? সুমন? হ্যাঁ স্যার। তাহলে এই সারফেস টেনশনের ডেফিনিশন কি দিয়েছিলাম? সারফেস টেনশন ইজ দ্য ফোর্স পার ইউনিট লেন্থ। তাহলে আমার এখানে ইউনিট লেন্থে যে ফোর্সটা কাজ করছে ভার্টিক্যালি আপওয়ার্ড, সেটা হচ্ছে s cos থিটা। এই ভার্টিক্যাল ফোর্সটাই তো এর ওয়েটটাকে ব্যালেন্স করে আছে, কিন্তু ভার্টিক্যাল ফোর্সটা ইউনিট লেন্থে এস কস থিটা, কিন্তু এইটা রেডিয়াসটা যে আর, তাহলে সারকামফারেন্স কতটা? 2 পাই আর। এর রেডিয়াসটা যদি আর হয়, তাহলে ফোর্স অ্যাক্টিং অন ইউনিট লেন্থ সেটা হচ্ছে এস কস থিটা, আর ফোর্স অ্যাক্টিং অন 2 পাই আর লেন্থ, 2 পাই আর লেন্থে কতটা কাজ করছে না 2 পাই আর ইন্টু এস কস থিটা। তার মানে আমার গোটা যে অংশটা দেওয়ালে ঠেকে আছে কাঁচের দেওয়ালে, ততটা বরাবর নেট যে ফোর্সটা কাজ করছে দিস শুড বি 2 পাই আর ইন্টু এস কস থিটা। এনি কোশ্চেন? দেখো না স্যার। তাহলে this 2 pi r into s cos theta is now balancing this weight, হ্যাঁ না না? হ্যাঁ স্যার। বেশ, আমি এবার এদিকে ছবিটা মুছে দিচ্ছি, আর লেখার জায়গা নাই। তাহলে 2 pi r s cos theta equal to pi r square h rho g। তাহলে এখান থেকে কিছু জিনিস কাটবে, একটা আর আছে এখানে, দুটো আর আছে, আর পাই পাই কেটে যাচ্ছে, পাই পাই ক্যান্সেলস আউট। তাহলে কি দাঁড়ালো? s cos theta বা 2s cos theta equal to r h rho g, বা এটাকে এইভাবেও লেখা হয়। এটা অ্যাকচুয়ালি এই এক্সপেরিমেন্টটা অনেকগুলো কারণে করা হয়। ধরো কোনো একটা আননোন লিকুইডের তোমার এসটা তোমার জানা নেই, তুমি থিটাটা এগুলো সব মাপতে পারবে, এসটা তুমি মাপতে চাইছো, তার জন্য তোমার বাদ বাকি প্যারামিটারগুলো এস ইকুয়াল টু বলে বাদ বাকিগুলো তুমি মেপে নিলে, দিয়ে আর এইচ রো জি বাই 2 cos থিটা, এই ফর্মুলা থেকে তুমি সেই লিকুইডের সারফেস টেনশনের ভ্যালু পেয়ে গেলে। আর আরেকভাবে এটাকে ভাবা যেতে পারে আর এইচ, এই যে দুটো জিনিস ইকুয়াল টু তাহলে 2s cos থিটা বাই রো জি। এই যে জিনিসটা দেখো, কোন একটা নির্দিষ্ট লিকুইডের ক্ষেত্রে the value of surface tension is constant at a particular temperature। টেম্পারেচার যদি কনস্ট্যান্ট থাকে এবং তুমি কোনো ইম্পিউরিটি আলাদা করে যদি না মেশাও, তাহলে সারফেস টেনশনের ভ্যালু পাল্টায় না। থিটা অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্ট, ইট ইজ এ ইন্ট্রিনসিক প্রপার্টি অফ দ্য লিকুইড ইটসেলফ। জলের বেলা একরকম, তেলের বেলা একরকম, এক একটা ধরনের তেলের বেলা এক এক রকম। রো, রো হচ্ছে ডেনসিটি অফ এ লিকুইড হুইচ অলসো রিমেন্স কনস্ট্যান্ট ফর এ পার্টিকুলার টেম্পারেচার। আর জি সেটা অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি, তুমি এক্সপেরিমেন্ট একটা জায়গাতেই করছো, তাহলে এই সমস্ত প্যারামিটারগুলো তার মানে কনস্ট্যান্ট। তাহলে আর এইচ ইকুয়াল টু কনস্ট্যান্ট। এই যে ফর্মুলাটা বার করলাম, এই ফর্মুলাটাকে বলা হয় জুরিংস ল। জুরিংস ল।
এবং এখান থেকে বুঝতেই পারছো আর এইচ ইকুয়াল টু কনস্ট্যান্ট মানে আর ইজ প্রপোর্শনাল টু 1/h। তার মানে আর ইজ প্রপোর্শনাল টু 1/h, বা ঘুরিয়ে ভাবলে h ইজ প্রপোর্শনাল টু 1/r। অর্থাৎ যার রেডিয়াস কম তার বেলায় জলের লিকুইডটা বেশি উচ্চতা অবধি উঠবে, আর যার রেডিয়াস বেশি তার বেলায় কম উচ্চতা অবধি উঠবে। সেই জন্য প্রথমে যে ছবিটা এঁকেছিলাম 3টে ক্যাপিলারি টিউব দিয়ে, যার যেটা মোটা টিউব তার রেডিয়াস বেশি, তার মানে তার বেলায় কিন্তু হাইটটা কম উঠেছিল, আর যেটা সরু টিউব যার রেডিয়াস কম তার বেলায় হাইটটা বেশি উঠেছিল। এইবার বোঝা যাচ্ছে দ্য থিওরি ইজ অ্যাট পার উইথ দ্য এক্সপেরিমেন্ট। ক্লিয়ার? হ্যাঁ স্যার। তবে হ্যাঁ, আমরা একটা অ্যাপ্রক্সিমেশন করেছি, সেই অ্যাপ্রক্সিমেশনটা না করলেও কিন্তু এই থিওরিটা ভুল না। সেই অ্যাপ্রক্সিমেশনটা কি দেখিয়ে দিই, এটা মুছে দিলাম। দেখো, আমরা যখন এই যে ওয়াটার কলমটা উঠেছিল, 3 ডাইমেনশনাল ছবি যদি আঁকি, পুকুরটা তো এরকম বাটির মতো হয়েছিল, হেমিস্ফিয়ার, অর্ধগোলকাকৃতি। আমরা যে হাইটটা উঠেছিল সেটাকে এইটুকুকে এইচ নিয়েছিলাম, কিন্তু এই জায়গাগুলোতেও তো খানিক ওয়াটার আছে বা খানিক লিকুইড আছে, তাহলে তারও তো একটা ওজন আছে, সেই ওজনটাকে আমরা হিসেবের মধ্যে আনিনি তো। তাহলে সেই ওজনটাকে হিসেবের মধ্যে আনার জন্য আমাদের কি করতে হবে না, অ্যাকচুয়ালি এইটা মনে করো রেডিয়াস আর, আমরা ধরে নেব এই লেন্থটা, তাহলে এইটা যদি রেডিয়াস আর হয়, দিস ইজ অলসো রেডিয়াস আর, তাহলে এই লেন্থটা অ্যাকচুয়ালি এইচ এর বদলে এইচ প্লাস আর। কিন্তু স্যার এটা তো সিলিন্ডার গোটাটা নয়। বেশ, ঠিকই বলেছো, সিলিন্ডার গোটাটা নয়। আমরা ধরে নিচ্ছি প্রথমে এই একদম একটা এরকম সিলিন্ডারের যা ভলিউম সেইটা বার করব, সেখান থেকে এই হেমিস্ফিয়ারের যা ভলিউম সেটাকে সাবট্রাক্ট করব, তাহলেই ব্যাপারটা মিটে যাবে। তাহলে হেমিস্ফিয়ারের ভলিউম কত হবে, প্রথমে আগে সিলিন্ডারের ভলিউম কত হবে, সিলিন্ডারের ভলিউম এখানে হবে ভি ইকুয়াল টু গোটাটা পাই আর স্কোয়ার যেমন আছে থাকবে ইনটু আর প্লাস এইচ হয়ে যাবে। এখন তো সিলিন্ডারের এই যে আর এইটা তোমার দাঁড়িয়ে গেছে এখন আর প্লাস এইচ, তাই দাঁড়িয়েছে। আর এখন সেখান থেকে আমাকে এই জায়গাটুকুতে, অর্থাৎ এই যে অর্ধগোলক বা হেমিস্ফিয়ার, এই হেমিস্ফিয়ারের ভলিউমটাকে যদি আমি সাবট্রাক্ট করে দিতে পারি, তাহলে আমার নেট ভলিউম অফ ওয়াটার যেটা উঠেছে সেটা বেরিয়ে যাবে। এবার এইটার ফর্মুলা কি, এইটার ফর্মুলা হচ্ছে 4/3 পাই আর কিউব, তো হচ্ছে স্ফিয়ারের ভলিউম, তাহলে সেটাকে 2 দিয়ে যদি ডিভাইড করি, হেমিস্ফিয়ার তো এটা, তাহলে 4/3 কে 2 দিয়ে ডিভাইড করে 2/3 হয়ে যায়, তাহলে পাই আর কিউব। ঠিক আছে, হেমিস্ফিয়ারের ভলিউমটা আমরা সাবট্রাক্ট করব, অর্থাৎ 2/3 পাই আর কিউবকে সাবট্রাক্ট করব। এই হচ্ছে নেট ভলিউম অফ দ্য লিকুইড যেটা উঠেছে। তাহলে সেটা একটুখানি আমরা সিম্পলিফাই করে নিই। পাই আর স্কোয়ার কমন নিতেই পারি, পাই আর স্কোয়ার কমন নিলে ব্যাপারটা কি দাঁড়ায়, আর প্লাস এইচ মাইনাস 2/3 আর, আর প্লাস এইচ যেমন আছে রইল, আর এখান থেকে পাই আর স্কোয়ার কমন নিয়েছি, তাহলে 2/3 আর, তাহলে পাই আর স্কোয়ার, তাহলে এইচ যেমন আছে রইল, আর 2/3 আর, তার মানে পরে রইল হচ্ছে 1/3 আর, আর থেকে 2/3 আর সাবট্রাক্ট করলাম, তাহলে আমার এই এইচ প্লাস 1/3 আরটাকে আমরা নতুন এফেক্টিভ হাইট বলে কল্পনা করব, সেটাকে এইচ ড্যাশ লিখলাম, এইচ ড্যাশ ইকুয়াল টু এইচ প্লাস আর বাই 3। এই অ্যাপ্রক্সিমেশনটা, এই ট্রিটমেন্টটা যদি ধরে নিই, তাহলেও সেখানে এবার দেখবে বাদবাকি হিসেবে একই থাকবে। বাদবাকি হিসেবে একই থাকার পর ওইখানে যেমন আগের বেলায় আর এইচ ইকুয়াল টু কনস্ট্যান্ট পেয়েছিলাম জুলিংস লয়ে, এখানে পাবো আর এইচ ড্যাশ ইকুয়াল টু কনস্ট্যান্ট, বেসিক্যালি একই। আমি এই জিনিসটাকে আমরা ধরে নিচ্ছি দ্য এফেক্টিভ হাইট, কারণ অ্যাকচুয়ালি
ওয়াটার লেভেলটা বা লিকুইড লেভেলটা তো এখানেই শেষ নয়, এরপরেও খানিকটা আছে। এফেক্টিভলি কতটা আছে না r/3 পরিমাণ, আমাদের ম্যাথমেটিক্স বলছে r/3 পরিমাণ ধরে নিলেই আমাদের কাজ শেষ হয়ে যাবে। অর্থাৎ এই r প্লাস h না করে অ্যাকচুয়ালি ধরো তোমার এই এইটুকু ধরো r/3, আর এইটুকু হচ্ছে h। এই হাইটের একটা সিলিন্ডার আমায় কল্পনা করলে কিন্তু ইট উইল সার্ভ দ্য পারপাস। গোটা হাইটটা নেবার আমার দরকার নেই। ক্লিয়ার? দেখো বোঝা গেছে? হ্যাঁ স্যার। আচ্ছা, তোমাদের একটা কাজ দিলাম, সেটা হচ্ছে যে সার্ভিস টেনশনের চ্যাপ্টারটা পড়বে, পড়ে দেখবে কিছু কিছু জায়গায় কিছু ডিপেন্ডেন্স দেওয়া আছে, যে কিছু ইম্পিউরিটিস মেশালে কি হয়, অর্থাৎ অর্গানিক সাবস্টেন্স মেশালে, জলের বেলাতেই মূলত আলোচনাটা থাকে যে জলের মধ্যে অর্গানিক সাবস্টেন্স মেশালে কি হয়, ইনঅর্গানিক সাবস্টেন্স মেশালে কি হয়, অর্থাৎ সার্ভিস টেনশন বাড়ে না কমে, কোন ক্ষেত্রে বাড়ে কোন ক্ষেত্রে কমে। একটা জাস্ট কমন সেন্স থেকে একটা উত্তর দাও তো। এই যে ধরো আমরা সাধারণ জলে যতই ফু দিই আমরা বাবল তৈরি করতে পারি না, উই কান্ট প্রডিউস এনি বাবল, কিন্তু শ্যাম্পু গোলা জলে আমরা বাবল তৈরি করতে পারি। তা এই ঘটনাটা আমাদের সবারই জানা। আমার প্রশ্ন হচ্ছে যে আহ, ওই জলের সারফেস টেনশন বেশি না ওই বাবল তৈরি হচ্ছে যে শ্যাম্পু গোলা জল তার সারফেস টেনশন বেশি? তোমাদের কি মনে হয়? স্যার জলের বেশি। জলের সারফেস টেনশন বই দেখলে? না স্যার, অ্যাকচুয়ালি সারফেস টেনশন কারণ স্যার ওই যত সারফেস টেনশন বেশি হবে হ্যাঁ স্যার বলুন। তত তোমার তার মানে সারফেসটা রাপচার করে যাওয়ার সম্ভাবনা থাকবে, ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, সেখানে একটা সারফেস তৈরিই হবে না। আমি যখন বাবল তৈরি করছি, আই এম ট্রাইং টু ক্রিয়েট এ সারফেস, আমি একটা সারফেস তৈরি করার চেষ্টা করছি। সেই সারফেসের যত টানটা কম হবে, টেনশনটা কম হবে, তাহলে সেই সারফেসটা ক্রিয়েট করা তত আমার পক্ষে ইজিয়ার হবে, তাই তো? এই জায়গাগুলো একটুখানি বইতে দেখবে, দেয়ার ইজ এ লট অফ ডেসক্রিপশন, এই জায়গাটা পড়বে, কোনো লাইন বাদ দেবে না কিন্তু বইতে। এবং টেম্পারেচারের উপর ডিপেন্ডেন্স কীরকম, এই সমস্ত জিনিসপত্রগুলো আছে। বা লিকুইডের উপরে যে স্তরটা, সেখানে এয়ারের বদলে অন্য কিছু থাকলে, অন্য কিছু ভেপার থাকলে কীরকমভাবে সারফেস টেনশন ভ্যারি করে, এই নিয়ে খানিক আলোচনা আছে, ডিসকাশন আছে। আমি ম্যাথমেটিক্যাল পার্টটা এক্সপ্লেন করে দিলাম, ওই জায়গাটা যেহেতু ডেসক্রিপটিভ, ইউ জাস্ট গো থ্রু ইউর বুক অ্যান্ড ইট উইল বি এক্সপ্লেন্ড। ঠিক আছে? আজকে কিছু বলবে? আজকে ক্লাস শেষ করবো।